দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে মুক্তবাজারে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। নানা ইস্যু সামনে রেখে সরকার গঠনের পর গেল জুনে বিভিন্ন দেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সরকার প্রধানকে বন্ধুপ্রতিম রাষ্ট্র সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাতের বিষয়ে জরুরি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বলেন, বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। An invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended to Crown Prince. দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল লক্ষ্য শুধু লভ্যাংশ নিয়ে যাওয়া নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, বলেছেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দুই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরকালে একথা বলেন তিনি। বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, গ্যাস, বিদ্যুৎ, নিরাপত্তা ও শ্রমিকদের আবাসনের মতো চ্যালেঞ্জ সমাধানে কাজ করা হচ্ছে। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও দুই শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রোববার বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন অয়েলস মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। গোল্ডেন অয়েল মিলস 20 একর জমিতে প্রায় 52.8 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। খাদ্য, কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল, ফ্যাট, প্যাকেজিং এবং প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক্স উৎপাদনে এই প্রকল্পে প্রায় 6,000 মানুষের কর্মসংস্থান হবে। অন্যদিকে ডেল্টা এপিআই লিমিটেড 12 একর জমিতে প্রায় 12.3 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদন কারখানা স্থাপন করবে। এতে কর্মসংস্থান হবে আরও প্রায় 200 জনের। পুরো দেশে আসলে একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরও সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। বিনিয়োগকারীরা অনুষ্ঠানে গ্যাস, বিদ্যুৎ, নিরাপত্তা এবং শ্রমিকদের আবাসনের মতো বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। এসব সমস্যার সমাধান সরকার ও বেজা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান চৌধুরী আশিক। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। আর সিকিউরিটি আর যে অ্যাকোমোডেশন ইস্যু, এই দুটা তো আসলে মিরেশ্বরের স্পেসিফিক ইস্যু। সো এই দুটাতে আমার সংস্থার একটা হস্তক্ষেপ করার সুযোগ আছে। সো আমার মনে হয় এটা একটু ডিরেক্ট ইন্টারভেনশন আমরা একটা প্রায়োরিটি হিসেবে নিব। বেজা বলছে, শুধু জমি বরাদ্দ নয়, দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অর্থনীতিকে গতিশীল করতে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। শনিবার রাজধানীতে ছায়া সংসদ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অপ্রয়োজনীয় ঋণ নির্ভর উন্নয়ন থেকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেট, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পের নামে লুণ্ঠন অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ডিরেগুলেশন বাস্তবায়নের তাগিদ দেন তিনি। যদি আমরা গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা কোনো ধরনের প্রণোদনা দেই বা না দেই, আমরা দিলে থাকলেও কিন্তু আমরা এই শিল্প কলকারখানাকে আমরা চালু করতে না পারলে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ, আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। যে লাল ফিতার দৌরত্বের মাধ্যমে ডিরেগুলেশন বাস্তবায়নের কথা বলি না, সেটিকে বিনিয়োগ বান্ধবের একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ মেগা প্রকল্পে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ফিজিবিলিটি স্টাডি এবং সময়মতো বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। মেগা প্রজেক্ট বন্ধ করে দিতে হবে, আমি সেটা বলবো, যেগুলো অনেকটাই এগিয়ে গেছে সেগুলো না হলে বন্ধ করে দিলে হবে নাকি, ওই আগের টাকাটা কোনো অর্থ হবে, এই যে ওইটাতে আমাদেরকে দিতে হবে, সুতরাং ওটা চালু রাখতে হবে। সেকেন্ড থিং ওটা হচ্ছে কস্ট বেনিফিট একটা কথা অ্যানালাইসিস, এটা ইকোনমিক্সে পড়ানো যায়। এই আগের সরকার যেটা ছিল সেটা কখনোই তার নাম দাঁড়ায় কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আর ওই যে মেগা প্রকল্প হচ্ছেটা কি, এটা কস্ট ওভাররান বলে অ্যাকাউন্টিং সায়েন্সে। 2 বছরেরটা যদি 4 বছর লাগে কস্ট বাড়বে। ছায়া সংসদের সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা কলেজ এবং বিরোধী দল হিসেবে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। বিতর্কে এবারের বাজেটের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরেন দুই পক্ষের বিতর্কিকরা। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 30 টাকা। বেড়েছে মাছের দামও। এতে বাড়তি চাপে পড়েছে সাধারণ ক্রেতারা। চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও ভোজ্য তেল সহ 60টি পণ্যে কর ছাড়ের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তার কোনো প্রভাব পড়েনি বাজারে। ফলে বেশিরভাগ নিত্যপণ্যের দাম রয়েছে আগের মতোই। পাশাপাশি 1-2টি দাম তুলনামূলক বেড়েছে। গত 1 মাসে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে। ডিমের বাজারেও রয়েছে অস্বস্তি। একই সাথে লাউ, বেগুন, চিচিঙ্গা সহ সবজির দাম রয়েছে ওঠানামার মধ্যে। ব্রয়লার কেজি 190 থেকে 180 টাকা, পাকিস্তানি কেজি 350 টাকা, দেশি মুরগির কেজি বাড়ছে আরো 20 টাকা, 670 টাকা। আপনার সব জিনিসের দামে বর্তমানে বাড়তি ভাই। বাজারে মালের দাম একেবারে খারাপ। জালি বেচলাম আজকে 10 টাকা, 15 টাকা, হাইস্ট বাজার 20 টাকা, অথচ দেশে কিনা লাগতেছে 16-17। আমার মতে এই কয় বছর আমি ব্যবসা জগতে মোটামুটি এবছরের সবগুলো পণ্যে নাগালের ভিতরে আছে। ক্রেতাদের রয়েছে ভিন্ন মত। সবকিছুই দাম একটু বেশি, আর যেহেতু সবাই ব্যবসা করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আসা যাওয়া অনেক অসুবিধা হয়। আর জিনিসপাতির দাম তো বৃষ্টিতে, বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেলে সবকিছুর দাম বেশি। সবজি কম আসছে, সেজন্য মনে হয় একটু বেশি মনে হচ্ছে। যে এই যুগে কিন্তু এগুলো হচ্ছে আপনার 40 টাকা থেকে 50 টাকা, এগুলো কিন্তু হচ্ছে 60 টাকা। খাসির মাংস কেজি প্রতি 1200 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। টানা বৃষ্টিতে মাছের দাম আকাশ ছোঁয়া। বড় সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকায়। কৈশিং, রুই সহ অধিকাংশের দাম অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম, কক্সবাজারে বন্যার কারণে বেড়েছে সামুদ্রিক মাছের দাম। যে বোয়াল মাছ কিনতাম 500-600 টাকা, এটি 700-800 টাকা কেনা লাগে, বুঝতে পারছেন? যে পাইপ দিয়ে মাছ কিনতাম যেমন 400 টাকা, এটি 500 টাকা কেনা লাগে। মাছের দাম বৃদ্ধি। আকাশে অবস্থা খারাপ, মাল কম আসে, তার জন্য একটু বাজারে দাম একটু বেশি। নিত্যপণ্যের পাগলা ঘোড়ার লাগাম টানতে নিয়মিত মনিটরিং দাবি ভোক্তাদের। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। মানিকগঞ্জে অধিক লাভের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন কোম্পানি তামাক চাষে উৎসাহিত করলেও এখন উৎপাদিত তামাক কিনতে নানা অজুহাত দেখাচ্ছে কোম্পানিগুলো। শত শত একর জমিতে উৎপাদিত তামাক বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার কৃষক। মানিকগঞ্জে 80 দশকে সীমিত পরিসরে তামাক চাষ শুরু হলেও সময়ের ব্যবধানে এর ব্যাপক বিস্তার ঘটেছে। জেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে 355 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। তামাক কোম্পানিগুলোর বীজ, সার, ঋণ সহ নানা প্রলোভনের কারণে অসচ্ছল কৃষকদের বড় একটি অংশ এই চাষে যুক্ত হন। অধিক মুনাফার আশায় জেলার বিস্তীর্ণ ফসলি জমিতে তামাকের আবাদ বাড়তে থাকে।
কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে কোম্পানির প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে চুক্তিভিত্তিক চাষে উদ্বুদ্ধ করেন, কিন্তু এখন উৎপাদিত তামাক কিনতে টালবাহানা করছে কোম্পানিগুলো। সুদি টাকা কিস্তি লোন থেকে আনছি, অনেক কামলার অনেক দাম নেয় না, 20 টাকা কেজি আমাদের কৃষকের তামাক নেয় না, সব খালি ব্যবহারিক তামাক মনে করেন যারা 20 বেল 50 বেল ঢুকাইছে। চাষিরা আশা দিয়ে যে তামাক বুনেন তামাক আমরা কিনবো, এভাবে আশা দিয়ে অল বাংলাদেশ বইরা তামাকটা ছড়াই দিছে, তামাকটা ছড়াই দিয়ে কৃষকের কোম্পানি চেঁচা দিল, মার দিল। সময় মতো তামাক বিক্রি না হওয়ায় সংসার খরচ ও ঋণের কিস্তি পরিশোধ নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। নেতাই কইতেছে আপনি কয়শো বেল তামাক লাগবো, 2000 বেল লাগবো, 5000 বেল লাগবো, আমরা দিমু, আপনারা নেওয়া বন্ধ করে দেন। হেরা নেওয়া বন্ধ করে দিচ্ছে, কৃষক কাছ থেকে কিনতেছে 60 টাকা 30 টাকা করে, হেরা কিন্তু বেচতেছে 150 করে ঠিকই, কিন্তু কোম্পানি কিছু কাছ থেকে নিতেছে না। যখন পয়সা ইনকাম না থাকবো তখন আমাকে আপসেই নিজেরাই চাইফে চলতে হবে। 3 অক্টোর জায়গায় 2 অক্টো খাদ্য খাওয়া খাইতে হবে। জানবাসী আমাকে তার বিভিন্ন চাকরি নাই, কোনো একটা মেল কারখানা নাই, কোনো কিছুই নাই, আমাকে সম্পত্তির উপরে নির্ভর। অভিযোগ রয়েছে, মধ্যস্থভোগীদের একটি চক্র কৃষকদের আর্থিক সংকটের সুযোগ নিয়ে খুব কম দামে তামাক কিনে কোম্পানিগুলোর কাছে বিক্রি করছেন। চাষিদের অভিযোগের বিষয়ে তামাক ক্রয়কৃত একাধিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, তামাক বিক্রির বিষয়টি মূলত কোম্পানিগুলোর নিজস্ব বিষয়। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করে থাকে। এই সমস্ত তামাকের ক্ষেত্রে যেহেতু তারা কোম্পানির কথায় এটি উৎপাদন করে এবং বিক্রি করে, এই বিষয়টা কোম্পানি দেখভাল করবে। সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এগুলো সাধারণত দেখভাল করে না। উৎপাদিত তামাকের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন জেলার হাজার হাজার কৃষক। গ্যাস সংকটে বন্ধ রয়েছে যমুনার সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে দৈনিক প্রায় 3.5 কোটি টাকার লোকসান হচ্ছে। পাশাপাশি 20 জেলায় বন্ধ হয়ে গেছে সার সরবরাহ। কারখানা বন্ধ থাকলে চলতি মৌসুমে ইউরিয়া সংকটে কৃষি উৎপাদন ব্যাহতের আশঙ্কা করা হচ্ছে। কারখানা চালুর বিষয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। গ্যাস সংকটের কারণ দেখিয়ে গেল 16 ফেব্রুয়ারি থেকে সরিষাবাড়ির তারাকান্দিতে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ। এরপর কারখানাটি আর চালু না হয় বিপাকে পড়েছেন শ্রমিক, ডিলার ও কৃষকরা। শ্রমিকরা জানান, কারখানাটি বছরের বেশিরভাগ সময় যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে বন্ধ থাকে। আজ আমরা ফ্যাক্টরিটা বন্ধ থাকাতে আমরা আসতে অচল অবস্থায়। কারখানা বন্ধ, পেট চলবো কি দিয়ে? অপেক্ষা একটাই যে আবার কবে আমাদের এই সার কারখানা চালু হবে। মাসের পর মাস উৎপাদন বন্ধ থাকায় ইতোমধ্যেই বিভিন্ন জেলায় সার সংকট দেখা দিয়েছে। ফ্যাক্টরি না চলাতে বর্তমান আমরা কৃষক ওই আবাদ করে আনি 500 করে ধান বেশি আর মনে করেন এনুবয়ে থেকে চা খাই। কর্তৃপক্ষ জানায়, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে বা উৎপাদনে ফিরবে কারখানা, তার কোনো নিশ্চয়তা নেই। এখন গ্যাস সংকট কবে কাটবে এটা আসলে সরকারি সিদ্ধান্ত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত যে আমরা যদি গ্যাস সংযোগ আবার পাই তখন আমরা সাথে সাথে আমরা প্ল্যান্ট উৎপাদন যেতে পারবো। কৃষি ও কৃষক বাঁচাতে দ্রুত যমুনা সার কারখানা চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে চামড়া সংরক্ষণে ব্যাপক ক্ষতির অভিযোগ করেছেন নাটোরের ব্যবসায়ীরা। তারা বলছেন, বিদ্যুৎ সংকটের কারণে নষ্ট হচ্ছে চামড়া, কমছে মান আর মিলছে না কাঙ্ক্ষিত দাম। যদিও বিদ্যুৎ সংকটের অভিযোগ মানতে নারাজ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, দৈনিক 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকা একটি স্বাভাবিক ঘটনা। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চকবদ্যনাথ। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর এখানে 100 কোটি টাকা চামড়া বেচাকেনা হয়। এবার 15 থেকে 20 লাখ পিস চামড়া সংগ্রহের আশা থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তারপরও যতটুকু সংগ্রহ হয়েছে সেটিও সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ সংকটের কারণে। ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের পর থেকেই দীর্ঘ সময় ধরে থাকছে না বিদ্যুৎ। ফলে কাঁচা চামড়া বাছাই ও লবণ প্রয়োগের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে লবণ করা হয়নি, এই কারণে মালগুলো বেশিরভাগ আর কি নষ্ট হয়ে গেছে। কোম্পানিরা মাল দেখতে পারতেছে না,
লেবাররাও ঠিক মতো কাজ করতে পারতেছে না। সরকার নজরদারি করে তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আড়তে আসা ট্যানারি প্রতিনিধিরা চামড়ার মান যাচাইয়ে সমস্যার মুখে পড়ছেন। এতে বাড়ছে লোকসানের আশঙ্কা। এই লোডশেডিং বেড়ে যাওয়ার কারণে আমাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে 10 থেকে 12 লক্ষ পিস গরু এবং ছাগলের চামড়া আমদানি হবে নাটোর বাজারে, সেই লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। তবে ব্যবসায়ীদের অভিযোগ মানতে রাজি না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের উল্টো প্রশ্ন, দিনে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকলে কি এমন ক্ষতি হয়? আমরা তো ওনাদেরকে মোটামুটি ধরেন যেটা বিদ্যুৎ দিচ্ছি 20 ঘন্টার উপরেই বিদ্যুৎ পাচ্ছে ওনারা, কিন্তু 5-6 ঘন্টা পাচ্ছে, 20 ঘন্টা পাচ্ছে না, এটা সত্য। জেলা প্রশাসক জানান, খুব দ্রুতই বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। যাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই লক্ষ্যে আমরা মিটিংয়েও সভাও করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল এবং ঈদুল আজহার সময়টাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয়েছে এবং এই ধারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমরা ইতিমধ্যেই জিএম পল্লী বিদ্যুৎকে নির্দেশনা দিয়েছি। দেশের চামড়া শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাটোরের চকবদ্যনাথে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় মুষড়ে পড়েছেন ভোলার জেলেরা। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারে নেমে এসেছে অভাব অনটন। মৎস্য কর্মকর্তা বলছেন, পানি ও স্রোতের দাপট কমলেই জালে ধরা পড়বে ইলিশ। ভোর থেকে গভীর রাত নদীতে জাল ফেলেও ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। যে ইলিশকে ঘিরে ভোলার অর্থনীতি ও হাজারো পরিবারের জীবন জীবিকা, তার দেখা মিলছে না মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। অনেক জেলে মহাজন বা সমিতির থেকে সুদে ঋণ নিয়ে জাল ও নৌকা কিনেছেন, কিন্তু মাছ না পাওয়ায় ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। যেই মাছ করে এই মাছের কোনো সমাধান আমাদের আছে না। নদীতে গেলে 3-4 হাজার টাকা খরচ, মাছ পেয়েছি 1,000 টাকা। সুদের ফেলই, সমিতির তো লই, আড়তদারের তো লই, জাল সবার দায় গিয়ে আমাগো। জেলেদের অভিযোগ, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা মেনে চললেও ভাগ্যে বরাদ্দের চাল জোটেনি। এবার বৈশাখের প্রথম থেকেই নদীতে কোনো মাছের দেখা নাই, কিন্তু আমরা মনে করছিলাম যে আল্লাহ তাআলা মনে করেন এই মাছ দিব, কিন্তু নদীতে মাছের কোনো আলামত দেখা যাচ্ছে না। মাছের আকাল পড়ায় হতাশ আড়তদার ও ব্যবসায়ীরাও। আমরা তো দাদন দিই, দাদন দিলে মনে করেন নদীতে যায় এরা, কিন্তু যায় মনে করেন প্রচুর পরিমাণে কোনো মাছ নেই। জেলেরা যে মাছ পায় এই মাছ পায় খাইবো না সমিতি দিব, অভাবনে দিন কাটাচ্ছে। বর্ষা শেষে ইলিশের উপস্থিতি ও আহরণ বাড়বে বলে জানান মৎস্য কর্মকর্তা। নদীতে এই মুহূর্তে ইলিশের পরিমাণ কম। আমরা আশা করছি যে সামনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে এবং তাদের যে ধার দেনা থেকে শুরু করে তাদের যে যদি কোনো অভাব থাকে সেটাও তারা গোছাতে পারবে। আসে সরকারি হিসেবে ভোলা জেলায় 1,70,283 নিবন্ধিত জেলে রয়েছেন। তবে গোটা জেলায় প্রায় 5 লাখ মানুষ মৎস্য পেশায় জীবিকা নির্বাহ করে থাকেন। দর্শক, মুক্তবাজারে আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে ফিরে আসবো ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।